অনার্স চতুর্থ বর্ষের স্পেকট্রোস্কোপি ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অর্থাৎ প্রথম যে চ্যাপ্টার সেটা পড়ছিলাম। তড়িৎচুম্বকীয় রেডিয়েশন এই অধ্যায়টির গতদিন আমরা বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করেছি। আজকে আণবিক গতিশক্তি নিয়ে আলোচনা হবে। আণবিক গতিশক্তি আবর্তন ও কম্পন বর্ণালীর সম্পর্কে ধারণার জন্য অণুর বিভিন্ন প্রকার গতি সম্পর্কে জানা দরকার। এখন অণুর বিভিন্ন রকম গতি, এই কনসেপ্টটি বোঝার জন্য আমরা এখানে দেখো স্থানান্তর গতি, এটাকে বলছে ট্রান্সলেশন মোশন, টি দ্বারা প্রকাশ করে। 2 নম্বরটি আবর্তন গতি ও রোটেশনাল, রোটেশন অর্থাৎ আবর্তন, এবং তৃতীয়টি কম্পন গতি অর্থাৎ ভাইব্রেশনাল। তাহলে বোঝা গেল যে 3 ধরনের গতি রয়েছে: স্থানান্তর গতি, আবর্তন গতি এবং কম্পন গতি। যেমন কঠিন পদার্থের অণুর কেবল কম্পন গতি আছে, তরল পদার্থের অণু স্থানান্তরও করতে পারে, কিন্তু কম্পন শক্তির মাত্রা উচ্চ। আবার গ্যাসীয় পদার্থ স্থানান্তরিত হতে পারে, আবর্তন হতে পারে এবং কম্পনও হতে পারে। তাহলে খেয়াল করো যে একটা পদার্থ সেটা যদি কঠিন পদার্থ হয় তাহলে তার শুধু কম্পন গতি আছে, যদি তরল পদার্থ হয় তাহলে সে বুঝতেই পারছো চলাচল যেহেতু করতে পারে তাই স্থানান্তর গতি রয়েছে, আবার এর কম্পন গতিও আছে, ভাইব্রেশনও হতে পারে। কিন্তু যদি গ্যাসীয় পদার্থ হয় সে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে, তার জন্য স্থানান্তরিত হতে পারে, আবার গ্যাসটির অণুগুলো ঘুরতে পারে, এজন্য আবর্তন, এবং সে কম্পিতও হতে পারে, তার কম্পন গতিমাত্রাও রয়েছে। এটার উপর ভিত্তি করেই এই যে গতি, সেই গতির কিছু স্বাতন্ত্র্য মাত্রা, এটাকে বলে ডিগ্রি অফ ফ্রিডম। এজন্য বলছি যে ইংরেজিতে যে অনেক সময় প্রশ্নে ডিগ্রি অফ ফ্রিডমও লেখা থাকে। তাহলে এই ডিগ্রি অফ ফ্রিডম হলো স্বাতন্ত্র মাত্রা, ডিগ্রি অফ ফ্রিডম। আর কিসের স্বাতন্ত্র মাত্রা? গতির স্বাতন্ত্র মাত্রা। তাহলে 3 ধরনের গতি যেহেতু রয়েছে তাহলে 3 ধরনেরই স্বাতন্ত্র মাত্রাও রয়েছে। সংজ্ঞাটা খেয়াল করি, যে কোনো গতির, তাহলে যে কোনো গতি বলতে গেলে কি কি গতি? স্থানান্তর, আবর্তন এবং কম্পন। তাহলে যে কোনো গতির বিভিন্ন উপায় থাকে, অর্থাৎ আমি একটা পদার্থ একদিকে গতিশীল যদি হয় তো সে কি অবস্থায় যাবে, কোন দিকে যাবে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ না জেড অক্ষ, তো সেই বিভিন্ন উপায়গুলোকেই বলছে যে কোনো গতির বিভিন্ন উপায় থাকে। এবং অণুর সামগ্রিক শক্তির উপায়গুলোর মধ্যে বণ্টিত হয়। অণুর সামগ্রিক শক্তি, একটা পদার্থের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি রয়েছে সেই সামগ্রিক শক্তিগুলো কিভাবে বণ্টিত হচ্ছে, এই যে বিভিন্ন উপায় তা সেগুলোর মধ্যে বণ্টিত হচ্ছে। আর গতির এই উপায়গুলিকে বলা হচ্ছে স্বাতন্ত্র মাত্রা। অর্থাৎ যে কোনো গতির যে বিভিন্ন উপায় থাকে সেই উপায়গুলিকেই বলছে স্বাতন্ত্র মাত্রা। তাহলে এই গতির কয় ধরনের উপায় রয়েছে? এক, স্থানান্তর স্বাতন্ত্র মাত্রা, যেহেতু স্থানান্তরিত হতে পারে, এটাকে বলছে ট্রান্সলেশনাল ডিগ্রি অফ ফ্রিডম। খেয়াল করো, ট্রান্সলেশনাল ডিগ্রি অফ ফ্রিডম। তারপরেরটা হলো আবর্তন মাত্রা, রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম। তৃতীয়টি হলো কম্পন স্বাতন্ত্র মাত্রা, ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম। তো আমরা এখানে লিখি যে যেহেতু ট্রান্সলেশন এবং ডিগ্রি অফ ফ্রিডম, ফ্রিডম হচ্ছে এফ, এফ এর সাথে যদি আমরা এখানে টি ব্যবহার করি, এফ টি, তাহলে সেটা হলো ট্রান্সলেশনাল ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে আবর্তন হলো এফ, ফ্রিডম নাম্বার এবং আর,
আবর্তন, এবং যেটা ভাইব্রেশনাল সেটা হলো এফ এবং তার সাথে ভি। তাহলে বোঝা যাচ্ছে যে তিনটি গতির স্বাতন্ত্র মাত্রা রয়েছে তিন রকম। একটি হলো এফটি, এফ আর, এফ ভি। এফটিতে হলো ট্রান্সলেশনাল ডিগ্রি অফ ফ্রিডম, এফ আর এ হলো রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম, এবং আরেকটি হলো ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম। সংজ্ঞাটি হলো যে গতির, যে কোনো গতির যে বিভিন্ন উপায় থাকে যার মধ্যে সামগ্রিক শক্তিগুলো বণ্টিত হয়। তাহলে সংজ্ঞাটা এভাবে লিখব, যে কোনো গতির বিভিন্ন উপায় থাকে যার মধ্যে অণুর সামগ্রিক শক্তিগুলো বণ্টিত হয় তাকেই স্বাতন্ত্র মাত্রা বলে। তো স্বাতন্ত্র মাত্রা সম্পর্কে আমরা একটু সংজ্ঞাটা দেখলাম এবং কত প্রকার স্বাতন্ত্র মাত্রা রয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা একটু দেখি যে এই স্বাতন্ত্র মাত্রাগুলো কিভাবে হয়। দেখা এখানে বলছে কোনো গ্যাসীয় অণুর স্বাতন্ত্র গতিকে তিনটি পরস্পর লম্ব দিকে বিশ্লেষণ করা হয়। অর্থাৎ আমরা যদি খেয়াল করি যে এইদিকে এক্স অক্ষ, এইদিকে ওয়াই অক্ষ এবং এইদিকে জেড অক্ষ তোমরা জানো। তাহলে তিনটি লম্ব দিকে যদি এইখানে এইদিকে যায়, এক্স অক্ষ বরাবর যায় একটা অণু, তাহলে একরকম, ওয়াই অক্ষ বরাবর গেলে আর একরকম, এবং জেড অক্ষ বরাবর যদি যায় তাহলে আর একরকম। তাই বলছে যে তিনটি পরস্পর লম্ব দিকে বিশ্লেষণ করা যায়, অর্থাৎ অণুটির স্বাতন্ত্র মাত্রা হলো তিন। কোন স্বাতন্ত্র মাত্রা? স্থানান্তর স্বাতন্ত্র মাত্রা। তাহলে আমাদের খেয়াল করে নিই যে একটা অণুর স্থানান্তর স্বাতন্ত্র মাত্রা কি হবে? তিন। একটি এক পরমাণবিক, এটাকে বলছে মনো অ্যাটমিক, এক পরমাণবিক গ্যাসীয় অণু কেবল স্থানান্তর গতি থাকতে পারে। খুবই ইম্পর্টেন্ট এই লাইনটি, এক পৃষ্ঠার মধ্যে আমরা পড়ছি অনেকগুলো কথা। একটি এক পারমাণবিক গ্যাসীয় অণুর কেবল স্থানান্তর গতি থাকবে। এখন এক পারমাণবিক গ্যাসীয় অণুটা কি? অর্থাৎ আমরা জানি যে কোনো গ্যাস থাকে এক পারমাণবিক বা কোনোটা থাকে দ্বিপারমাণবিক। তাহলে এক পারমাণবিক গ্যাস কোনগুলা? যেমন যেগুলো আমরা নিষ্ক্রিয় গ্যাস, যেমন আমরা জানি নিয়ন হতে পারে, আবার হিলিয়াম হতে পারে, He, হিলিয়াম হতে পারে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এইগুলাই হলো এক পারমাণবিক গ্যাস। তাহলে তার শুধু স্থানান্তর গতি থাকবে। আর স্থানান্তর গতি, স্বাতন্ত্র মাত্রা কয়টি? তিনটি। তাহলে যদি বলে এক পারমাণবিক গ্যাসীয় অণুর স্থানান্তর স্বাতন্ত্র মাত্রা কয়টি? তিনটি। তো যেহেতু অণুটি এক পারমাণবিক, অর্থাৎ যদি আমরা একটা অণুর শেপ তৈরি করি তাহলে দেখা যাবে যে হিলিয়ামের একটি পরমাণু, এক পরমাণু, এরকম গোল একটি পরমাণু। তাহলে এই পরমাণুটির কয় রকম স্বাতন্ত্র মাত্রা রয়েছে? শুধুমাত্র একরকম, হয় এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর বা জেড অক্ষ বরাবর। তাহলে এর শুধু স্বাতন্ত্র মাত্রা রয়েছে, এর আবর্তন ও কম্পন গতি থাকবে না। তাই এ জাতীয় অণুর মোট স্বাতন্ত্র মাত্রা সর্বদাই এক হবে, তিন হবে, সর্বদাই একই, সেটা কি? তিন। তাহলে কিন্তু যদি একাধিক পরমাণু হয় তাহলে একাধিক পরমাণুর ক্ষেত্রে শুধুমাত্র এই স্থানান্তরই থাকবে না, এর থাকতে পারে আবর্তন, বা এর থাকতে পারে কম্পন, এগুলাও থাকতে পারে। তাহলে বলছে যদি একাধিক পরমাণু থাকে তাহলে সেটির স্বাতন্ত্র মাত্রা আবর্তন এবং কম্পনও থাকবে। তো এই ক্ষেত্রে আবার অণুটি রৈখিক কিনা বা অসমরৈখিক বা সমরৈখিক সেটাও খেয়াল রাখতে হবে। আবর্তন স্বাতন্ত্র মাত্রা সম্পর্কে এবার আলোচনা। তাহলে এতক্ষণ আমরা স্বাতন্ত্র মাত্রা যেটা স্থানান্তর সেটা নিয়ে আলোচনা করলাম। এবার আবর্তন বলছে গ্যাসীয় অণুর প্রকৃতি ভেদে আবর্তন স্বাতন্ত্র মাত্রাও ভিন্ন হয়।
যেমন এক পারমাণবিক গ্যাসীয় অণুর আবর্তন স্বাতন্ত্র মাত্রা নেই। তাহলে আমরা একটি পয়েন্ট এখানে আসলো, এখানে একটি পয়েন্ট আসলো যে এক পারমাণবিক গ্যাসীয় অণুর কোনো আবর্তন স্বাতন্ত্র মাত্রা নেই। আর যদি দ্বিপারমাণবিক গ্যাসীয় অণু হয় তাহলে তার স্বাতন্ত্র মাত্রা হলো 2, কারণ অণুটি তার নিজস্ব অক্ষ ছাড়া অন্য দুইটি লম্ব দিকে চতুর্দিকে আবর্তন করতে পারে। নিজস্ব অক্ষের চারিদিকে এই আবর্তন এ জাতীয় অণুর শক্তি ভাণ্ডারের শক্তি যোগ করতে পারে না বলে গণ্য করা হয়। খুবই স্পষ্ট একটি কথা। আমরা যদি উদাহরণ দেই, একটি উদাহরণের সাহায্যে আমরা দেখি, এই পাশে লিখি যে ধরো একটি এক পারমাণবিক অণু যে আর্গনের কি নেই, আর্গনের শুধুমাত্র স্থানান্তর স্বাতন্ত্র মাত্রা রয়েছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর। তো যদি অণুটি হয় এরকম হাইড্রোজেন গ্যাস, তাহলে দুইটি অণু রয়েছে এইচ এরকম দুইটি অণু রয়েছে, দুইটি পরমাণু রয়েছে, দুইটি পরমাণু মিলে একটি হাইড্রোজেন অণু সৃষ্টি হলো। তাহলে এইটা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। এছাড়া ওয়াই অক্ষ বরাবর আছে এবং জেড অক্ষ বরাবর। তো এই যৌগটি এক্স অক্ষ বরাবর যেতে পারে, ওয়াই অক্ষ বরাবর যেতে পারে, জেড অক্ষ বরাবর। তাহলে এর যে যাওয়ার যে বিষয়টি সেটা হলো স্থানান্তর। তাহলে এর 3টি স্বাতন্ত্র মাত্রায় স্থানান্তর থাকবেই। কিন্তু আবর্তন পড়ছিলাম, বলছে আবর্তন কয়টি? 2টি। এই যে দ্বিপরমাণু গ্যাসীয় অণুর আবর্তন স্বাতন্ত্র মাত্রা 2টি। তো সেই ক্ষেত্রে এই অণুটি এমন হতে পারে যে এই এক্স অক্ষ বরাবর সে ঘুরতে পারবে না, কারণ এক্স অক্ষ বরাবর তো সে নিজেই অবস্থান করছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর সে এইভাবে ওয়াই অক্ষকে কেন্দ্র করে এভাবে ঘুরতে পারবে। তাহলে ওয়াই অক্ষ বরাবর একটি আবর্তন হলো, ঘোরাটা হলো আবর্তন। আবার এখানে জেড অক্ষ রয়েছে, তাহলে অণুটি তাহলে জেড অক্ষ বরাবরও ঘুরতে পারবে। এটা জেড অক্ষ, তাহলে জেড অক্ষ বরাবরও অণুটি এভাবে আবর্তন করতে পারবে। তাহলে কয়টি আবর্তন হলো? 2টি। তাহলে এরকম যে সকল গ্যাস রয়েছে দ্বিপরমাণবিক, তাদের আবর্তন স্বাতন্ত্র মাত্রা হলো 2। এরপরে এখানে সেই চিত্রগুলো দেখানো হয়েছে, দেখানোর পরে কম্পন স্বাতন্ত্র মাত্রা নিয়ে আলোচনা করছে, ভাইব্রেশন। তো ভাইব্রেশনের যে থিওরি, সে থিওরি আমরা দেখি। বলছে গ্যাসীয় অণুর মোট স্বাতন্ত্র মাত্রা এর পরমাণুর সংখ্যা ও গঠনের উপর নির্ভর করে। তাহলে একটা গ্যাসীয় অণু সেটার মোট স্বাতন্ত্র মাত্রা, অর্থাৎ আবর্তন, কম্পন, স্থানান্তরের সবগুলা মিলে কতটি হবে সেটি নির্ভর করে পরমাণুর সংখ্যার উপরে ও গঠনের উপরে। সমরৈখিক ও অসমরৈখিক। সমরৈখিক বলতে গেলে বোঝাচ্ছে যে যেমন পানি, এটা কণা হয়, আবার কার্বন ডাই অক্সাইড এটি সরলরৈখিক হয়, পানির অণু হয় কণা, তাহলে কৌণিক। তো সমরৈখিক অণু কার্বন ডাই অক্সাইড। তো সমরৈখিক হলে একরকম হবে, আবার পানি যদি হয় তাহলে আরেক রকম হবে। তো এইখানে আমরা যদি মোট স্বাতন্ত্র মাত্রা পেয়ে যাই, আবার স্থানান্তর স্বাতন্ত্র মাত্রা কিভাবে হয়? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, মানে অর্থাৎ 3টি। আবার আবর্তন স্বাতন্ত্র মাত্রা আমরা দেখলাম যে অক্ষ বরাবর সে ঘুরতে পারে, সেটাই হলো তার আবর্তন স্বাতন্ত্র মাত্রা। তাহলে এইভাবে যদি আমরা আবর্তন আর স্থানান্তর এই দুইটা যদি পেয়ে যাই, তাহলে মোট স্বাতন্ত্র মাত্রা থেকে সেটা বিয়োগ করে দিলে কম্পনটা পাওয়া যাচ্ছে। তাহলে এখানে বলছে যে মোট স্বাতন্ত্র মাত্রা থেকে স্থানান্তর আর আবর্তন যদি বাদ দেওয়া যায় তাহলে কম্পন স্বাতন্ত্র মাত্রা পাওয়া যায়। তাহলে মোট থেকে বাদ দিতে হবে। কারণ সাধারণভাবে যদি একটা অণুতে পরমাণুর সংখ্যা n হয়, খেয়াল করো, সাধারণভাবে একটি অণুতে পরমাণুর সংখ্যা n, ধরো এর H2 এখানে একটা অণু, এর পরমাণুর সংখ্যা তাহলে 2টি পরমাণু রয়েছে, 2টি। তো বলছে যদি n সংখ্যক হয় তাহলে মোট স্বাতন্ত্র মাত্রা হবে 3n। যদি n সংখ্যক হয়, অণুতে পরমাণুর সংখ্যা যদি n হয়, তাহলে মোট স্বাতন্ত্র মাত্রা হবে কয়টি? 3 × n। তাহলে এখানে মোট স্বাতন্ত্র মাত্রা 3 × n,
তাহলে এখানে মোট পরমাণুর সংখ্যা হলো 2টি, তাহলে 3 ইন্টু n সমান 3 ইন্টু n 2 সমান সমান 6। এখন 6 যদি হয় হাইড্রোজেন, এই হাইড্রোজেনের যে স্থানান্তর ছিল ft, তাহলে ট্রান্সলেশন ft স্থানান্তর কত ছিল? স্থানান্তর তো আমরা জানি 3টি হয় 3। এর যেহেতু দ্বিপরমাণু গ্যাস, তাহলে তার রোটেশনাল কত ছিল? সে এক্স অক্ষ বরাবর তো নিজে অবস্থান করছে, এ বরাবর ঘুরতে পারবে না, তাহলে তার রোটেশন হবে ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর, তাহলে 2 ছিল। তাহলে মোট হলো 6টি। এই 6টির মধ্যে এফটি হলো 3টি, এফ আর হলো রোটেশন হলো 2টি, তাহলে তার অবশিষ্ট থাকে কিন্তু একটি। এই একটি কি হবে? একটি হবে তার ভাইব্রেশনাল এফ ভি, তার ভাইব্রেশনাল হবে এফটি। এটাই এখানে কিন্তু বলছে যে যদি সমরৈখিক অণু হয়, অর্থাৎ যদি কার্বন ডাইঅক্সাইড হয়, তাহলে তার 3 কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা কার্বন একটি, CO2 কার্বন একটি, আর অক্সিজেন 2টি, মোট 3টি, তাহলে n সমান 3। তাহলে মোট স্বতন্ত্র মাত্রা কত হলো? 3 ইন্টু n সমান সমান 9। এখন এই 9 এর মধ্যে ft কতটি? ft আমরা 3টি হয়, এবং যেহেতু এটার 3টি পরমাণু রয়েছে, তাহলে সে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ সেই সব অক্ষ বরাবর সে ঘুরতে পারে, তাই না? কিন্তু যদি আবার সমরৈখিক হয়, মানে একদম কোন একটা অক্ষ বরাবর থাকে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের গঠন হলো এইরকম, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের যদিও পরমাণু 3টি, কিন্তু সে সমরৈখিক এক্স অক্ষ বরাবর, তাহলে এই অক্ষ বরাবর সে ঘুরতে পারছে না, তাহলে ওয়াই অক্ষ বরাবর আর জেড অক্ষ বরাবর সে ঘুরবে। তাহলে তার এফ আর হলো, এফ এর সাথে আর হলো 2টি, একটা বাদ চলে গেল, আর তাহলে 3 আর 2 5, এখন বাকি থাকলো 4। তাহলে এফ ভি ভাইব্রেশন হবে মোট থেকে এই দুইটা যদি বাদ দেওয়া যায় 3 + 2, তাহলে হবে 4। তাহলে এফ ভি হলো 4টি। এইভাবে এখানে ক্যালকুলেশনটি করা হয়েছে 4। আর যদি অসমরৈখিক অণু হয় যেমন পানি, তাহলে সেই ক্ষেত্রে তো আর এক্স অক্ষ বরাবর যেহেতু থাকছে না, তাই সে তার স্থানান্তরও 3 হবে, তার আবর্তনও 3 হবে, মোট হলো 6, এবং 9 থেকে আরো 6 বিয়োগ করলে তার ভাইব্রেশনও হলো 3। তো এই হলো আমাদের বিস্তারিত স্বাতন্ত্র্য মাত্রা সম্পর্কে। আমরা আরো পরিষ্কারভাবে এখানে বিয়োগ করে বোঝানো হয়েছে। এখানে কিছু যৌগও দেওয়া হয়েছে, যেমন নিয়ন। তাহলে নিয়ন কি? মনোঅ্যাটমিক, অর্থাৎ একটি অণু, তাহলে তার শুধুমাত্র ডিগ্রি অফ ফ্রিডম হবে 3টি, কারণ সে তার শুধু ট্রান্সলেশন থাকবে, অর্থাৎ স্থানান্তর, তার রোটেশন থাকবে না, তার ভাইব্রেশনও থাকবে না। যদি দ্বিপরমাণু হয় ডায়াটমিক, যেমন HCl একটি ডায়াটমিক, তাহলে তার পরমাণুর সংখ্যা 2টি, তাহলে আমরা 3 × 2 মানে 6টি হবে তার মোট 6টির মধ্যে তার 3টি হবে ট্রান্সলেশন, আমরা জানি 2টি হবে রোটেশন এবং 1টি হবে ভাইব্রেশন। অনুরূপভাবে যদি ট্রাইঅ্যাটমিক 3টি থাকে, কিন্তু সেটা যদি রৈখিক হয়, তাহলে অবশ্যই তার 3টি তো থাকবেই, এবং রৈখিক হওয়ার কারণে এক্স অক্ষ বরাবর সেটা ঘুরবে না, তাই 2টি, এবং বাকি হলো 4 হলো ভাইব্রেশন। কিন্তু যদি কৌণিক হয়, তাহলে 3টি হলো তার ট্রান্সলেশন, রোটেশন হলো 3টি, কারণ যেহেতু এক্স অক্ষ বরাবর ফিক্সড নাই, তাই 3 অক্ষ বরাবর সে ঘুরতে পারবে, এবং ভাইব্রেশন হলো 3টি। তো এখন আমরা একটি ভিডিও দেখে এই বিষয়টি আরো পরিষ্কারভাবে বুঝতে চাই। চলো একটা ভিডিও আমরা এখন দেখে আসি। তো দেখো এখানে এই ভিডিওটিতে এই যে এটি হলো দ্বিপরমাণু গ্যাস এক্স অক্ষ বরাবর ঘুরছে, মানে স্থানান্তরিত হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর স্থানান্তরিত হচ্ছে, এবং জেড অক্ষ বরাবর স্থানান্তরিত হচ্ছে। এটা হলো স্থানান্তর স্বাতন্ত্র মাত্রা, অর্থাৎ ট্রান্সলেশন। আবার ঘোরার অবস্থান দেখো, সে ওয়াই অক্ষ বরাবর ঘুরছে, সে ওয়াই অক্ষ বরাবর ঘুরতে পারছে, জেড অক্ষ বরাবর ঘুরতে পারছে, কিন্তু এক্স অক্ষ বরাবর ঘুরতে পারছে না। তো আমরা এখানে দেখছো 3 টাইপসের আবারও এখানে দেখাচ্ছে। তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। রোটেশন এই দিকে রোটেশন ঘুরতে পারে। আবার ডিগ্রি অফ ফ্রিডম হলো মোশন, এইটা হলো ডিগ্রি অফ ফ্রিডম ভাইব্রেশন হচ্ছে এক প্রকার।
এরপরে আমরা দেখতে চাই যে যদি ডিগ্রি অফ ফ্রিডম যেটা ট্রান্সলেশন, এই ট্রান্সলেশন আরও পরিষ্কারভাবে বোঝাচ্ছে যে এক্স অক্ষ বরাবর গেল, ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে এবং জেড অক্ষ বরাবর যাচ্ছে। এই হলো ট্রান্সলেশন, 3 অক্ষ বরাবর যেতে পারে। এরপরে ডিগ্রি অফ ফ্রিডম রোটেশন, তাহলে রোটেশন যদি হয় তাহলে কোন অক্ষ বরাবর ঘুরছে, এবার দেখো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে সে এই যে এটাতে যদিও এক্স অক্ষ দিয়েছে, আমরা এদিকে এক্স দেই, যাই হোক একটা অক্ষ বরাবর সে ঘুরছে, যে অক্ষ বরাবর সে আছে সে অক্ষ বরাবর ঘুরছে না, কিন্তু এই যে এই অক্ষ বরাবর এদিকে করে ঘুরছে। আবার হতে পারে যে ভাইব্রেশন হতে পারে, কিভাবে ভাইব্রেশন হতে পারে যে কোনো একটি অক্ষ বরাবর। দেখো এখানে দেখা যাচ্ছে যে ভাইব্রেশন হচ্ছে, এই যে একটা নির্দিষ্ট অবস্থায় রেখে এইদিকে ভাইব্রেশন করছে, কম্পিত হচ্ছে। এখন যদি গ্যাস, যদি এই ভিডিওর ক্ষেত্রে দেখো যে গ্যাস যদি মনো অ্যাটমিক হয়, তাহলে মনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে এটাই আমরা দেখাচ্ছিলাম যে মনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে এর ট্রান্সলেশন হবে শুধুমাত্র 3 দিকে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এই যে দেখাচ্ছে যে প্রথমে এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তারপরে ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে, আর জেড অক্ষ বরাবর যাচ্ছে। এর শুধু 3টি এই যে ট্রান্সলেশন, অর্থাৎ এফটি শুধু 3, এর ভাইব্রেশন এবং রোটেশন নাই, আমরা বুঝতে পারলাম। এরপরে দেখা যাচ্ছে যে যদি ডায়াটমিক হয় তাহলে ডায়াটমিকের জন্য কি কি থাকবে, ডায়াটমিকের জন্য এদিকে যাবে, অর্থাৎ এই বরাবর সে এক্স অক্ষ বরাবর কম্পিত হবে, ওয়াই অক্ষ বরাবর কম্পিত হবে, জেড অক্ষ বরাবর কম্পিত হবে, এফটি তো থাকলোই, আবার ঘুরছে এই বরাবর একবার, আবার ওয়াই অক্ষ বরাবর আরেকবার, কিন্তু যে অক্ষ বরাবর সে অবস্থান করছে সেই অক্ষ বরাবর তো থাকবে না। তাহলে 3 হলো তার ট্রান্সলেশন, আর রোটেশন হলো 2। তাহলে ভাইব্রেশন কি হলো, ভাইব্রেশন তাহলে 6 এর মধ্যে 5 যদি ট্রান্সলেশন আর রোটেশন থেকে হয় তাহলে 1টি তার হবে ভাইব্রেশন। তাহলে এই হলো তার ভাইব্রেশন। এখন যদি বেশি পরমাণু থাকে, তাহলে যদি 3টা বা 4টা এরকম থাকে, তাহলে সেক্ষেত্রে তার ট্রান্সলেশন কিন্তু 3ই থাকবে, ট্রান্সলেশন 3ই হবে, কিন্তু তার যে যদি 3 অক্ষ বরাবর সে ঘুরতে পারে, রৈখিক না হয়, কৌণিক হয়, তাহলে তার কিন্তু দুইটা মিলে 6 হবে, আর বাকি 3 3 9, 9টার মধ্যে আরো 3টা হবে তার ভাইব্রেশন। আমরা বুঝতে পারলাম যে আমাদের এই আজকের যে বিষয়টি ছিল সেটি হলো স্বাতন্ত্র মাত্রা, এবং স্বাতন্ত্র মাত্রায় কিভাবে, স্বাতন্ত্র মাত্রা কাকে বলে, স্বাতন্ত্র মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়, কত প্রকার স্বাতন্ত্র মাত্রা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। তোমরা দেখো প্রশ্নেও এই স্বাতন্ত্র মাত্রা নির্ণয়ের কিছু প্রশ্ন এখানে রয়েছে, কার্বন ডাইঅক্সাইড রয়েছে, পানি রয়েছে, এছাড়া এই সেলের স্বাতন্ত্র মাত্রা নির্ণয় করতে আসে, বা যে কোনো একটা পদার্থের যদি স্বাতন্ত্র মাত্রা নির্ণয় করতে আসে তাহলে আমরা সেটা নির্ণয় করব। ধারাবাহিকভাবে সামনের ক্লাসে আণবিক শক্তি নিয়ে আমরা আলোচনা করব, বিভিন্ন প্রকার বর্ণালীর বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্ত। তোমরা খাতায় স্বাতন্ত্র মাত্রা নির্ণয় করার থেকে শুরু করে সংজ্ঞা, কত প্রকার কি, এগুলো সম্পূর্ণ লিপিবদ্ধ করবে। আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।